হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটায় আমরা বেসিক্যালি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা লাইভ আপনাদেরকে কেস স্টাডি দেখাবো কিভাবে আমি গতকাল বেসিক্যালি একটা কাজের আমি অ্যাপ্রোচ পেয়েছি, একটা কাজ পেয়েছি আমি। তো আমি আপনাদের এই কোর্সে জাস্ট জিনিসটা ইনপুট করার জন্য আমি কাজ খুঁজতেছিলাম যে আপনাদেরকে আসলে লাইভ একটা আমি দেখাতাম যে কিভাবে আমি ক্লায়েন্টদেরকে কনভিন্স করি যাতে আমাকে তারা হায়ার করে, তারা যাতে আমার সাথে একটা কন্ট্রাক্টে যায় বেসিক্যালি কাজের জন্য। তো এই এই মানে আমি ফাইনালি আর কি আমি এই পুরো কোর্সটাই রেকর্ড করে ফেলেছি, বাট এই একটা পার্টি আমি রেখে দিয়েছিলাম, কোর্সে ইনক্লুড করিনি এখনও। কারণ আমি চাচ্ছিলাম যে জিনিসটা আপনাদেরকে আমি লাইভ দেখানোর, কারণ আমি যদি আমার 5 মাস আগের একটা আমি ক্লায়েন্ট কিভাবে পেয়েছি ওইটা দেখাই তাহলে জিনিসটা কোর্সের সাথে অতটা রেলিভেন্সি হবে না। আপনাদের কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্যই মেইনলি আমি আপনাদের চোখের সামনে একটা ক্লায়েন্ট, আমি গতকাল কথা শুরু করে গতকালই ক্লায়েন্ট পোস্ট করেছিল জবের জন্য, আর কিভাবে আমি ক্লায়েন্টটার সাথে কনভারসেশন করলাম টোটালটাই আপনারা দেখবেন। কিভাবে আমি ক্লায়েন্টকে কনভিন্স করলাম আমাকে যাতে সেই কাজটা দেয়, টোটাল জিনিসটাই আপনারা দেখতে পারবেন আর কি এই কেস স্টাডিটায়। তো আশা করি এই কেস স্টাডিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথম যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার ফেসবুকে চলে যাই আমি। তো আমার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমি দেখাই যে ক্লায়েন্ট কি পোস্ট করেছিল। ক্লায়েন্ট হচ্ছে একটা গ্রুপে, আমি এই গ্রুপের ব্যাপারগুলো আপনাদেরকে আগে ভিডিওগুলোতেও বলেছি যে কাজ পাবেন কোন গ্রুপ বা কোন ফেসবুক গ্রুপগুলো থেকে, মেইনলি আর কি কী ধরনের গ্রুপের থেকে আপনারা কাজ পেতে পারেন। তো আমি এখান থেকে যে আমাকে ক্লায়েন্ট মেনশন করেছিল কমেন্টে, আমি ওইটার থেকে ডিরেক্টলি আর কি ওই পোস্টটায় চলে যাচ্ছি যেটা ক্লায়েন্ট করেছিল গ্রুপে গতকাল। তো আপনি দেখতে পারেন এই যে ক্লায়েন্ট আমাকে পাওয়ার পরে দেখেন কমেন্ট কিন্তু এই পোস্টের জন্য সে বন্ধ করে দিয়েছে, কারণ তার আর মানুষ দরকার নেই এই জবের জন্য, কারণ সে আমাকে পেয়ে গিয়েছে অলরেডি। তো আপনি যদি আমার ল্যাপটপের ডেটের দিকে যান, আপনি ডেট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জুনের 15 তারিখ, আজকে মঙ্গলবার 2021। আপনারা হয়তোবা কোর্সে এই ভিডিও অনেক পরে দেখতে পারবেন, কারণ এটা রেকর্ড করছি আমি এখন, বাট কোর্সে এটা ইনক্লুড করব অনেক পরে, যখন কোর্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, প্লাস আপনারা যখন অ্যাক্সেস পাবেন তখন হয়তো আরও 2-3 মাস হয়ে গিয়েছে আর কি এই ভিডিওটা আমি যখন থেকে রেকর্ড করছি। বাট আপনাদেরকে আমি লাইভ জিনিসটা দেখাতে চেয়েছিলাম। তো আপনি দেখেন আজকে হচ্ছে জুনের 15 তারিখ, আর এখানে যদি আমি ফেসবুকে দেখি এটা হচ্ছে গতকাল ক্লায়েন্ট পোস্ট করেছে, হুইচ ইজ জুনের 14 তারিখ। ক্লায়েন্ট হচ্ছে পোস্ট করেছে বাংলাদেশি টাইমে 6টা 40, সেই আমি ধরি বিকাল 6টা 40-এ আর কি ক্লায়েন্ট পোস্ট করেছিল বাংলাদেশ টাইমে। তো ক্লায়েন্ট হচ্ছে নরওয়ের। এই যে আপনি ক্লায়েন্টের ওপরে আমি যখন আমার মাউসের কার্সরটা রাখছি তখন আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে লিভস ইন নরওয়ে। ওনার সিটির নাম আমি প্রোনাউন্সিয়েশন করতে পারছি না, বাট উনি নরওয়েতে থাকে। তো ক্লায়েন্ট কি পোস্ট করেছে আগে চলেন এটা পড়ি। ক্লায়েন্ট লিখেছে এখানে, আর দেয়ার এনি ভিএস, হোয়াট ইজ ভিএস আমি ভিএস মানে পরে বলছি। আর দেয়ার এনি ভিএস ইন হেয়ার লুকিং ফর মোর ওয়ার্ক, ইফ সো আই উড লাভ টু গেট ইন টাচ উইথ ইউ। সো ক্লায়েন্ট হচ্ছে পোস্ট করেছে জাস্ট এতটুকু, এটা একটা গ্রুপে পোস্ট করেছে, গ্রুপের নামও আপনারা দেখে নিতে পারেন। গ্রুপের নাম হচ্ছে অনলাইন কোচেস অ্যান্ড কনসালটেন্টস। এখানে হচ্ছে মেইনলি সব কোর্স ক্রিয়েটর যারা আছে দেশের বাইরের সবাই এখানে অ্যাড। তো আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট 30,000 মেম্বার এখানে আছে, 30,000 কোর্স ক্রিয়েটর, প্লাস আমাদের মতো কিছু সুযোগ সুবিধা খুঁজে যায় যেসব ফ্রিল্যান্সার, তারাও এখানে আছে। ফ্রিল্যান্সার বলবো না ঠিক, যারা সার্ভিস দেয় আর কি তারাও আছে এখানে। তো ক্লায়েন্ট পোস্ট করেছে এইটা, ভিএস মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রাইট? ভিএস মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো ক্লায়েন্ট এখানে লিখেছে যে এই গ্রুপে কি কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে কি না, যেই কাজ খুঁজছে আপাতত। যদি থাকে তাহলে সে তার সাথে টাচে যেতে চায়, লাইক একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে চায় সে। সো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই আসলে অনেক মানুষ এখানে কমেন্ট করে লিখেছে, আপনি দেখতে পান কতগুলো কমেন্ট এসেছে এখানে। প্লিজ নোটিস মাই মেসেজ, রাইট হেয়ার, উড লাভ টু কানেক্ট। সো সবাই এখানে ইন্টারেস্টেড, যে সবারই আসলে কাজ দরকার। কেউ কেউ তো নিজের ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার প্রোফাইলের লিঙ্কও দিয়ে দিয়েছে যে তারা কাজটা ফাইবারের থ্রুতে নিতে চায়। আর ফাইবার যেহেতু একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপনারা সবাই জানেন, তো ওখানে রিভিউর ব্যাপারও থাকে। সো এই যে এই মারিয়া যেই মেয়েটা আছে, যেই ফ্রিল্যান্সারটা আছে, সে চাচ্ছে হচ্ছে ফাইবারের, মানে ফাইবারটা কেন দিয়েছে, প্রথমত ফাইবারের পেমেন্ট মেথড সে ইউজ করতে চায়, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই মেয়েটা আগে যেসব কাজগুলো করেছে অন্য অন্য ক্লায়েন্টের, তাদের রিভিউ অবশ্যই ফাইবারে আছে। সো এই
ক্লায়েন্ট যেই পোস্ট করেছে সে যাতে ওই রিভিউগুলো দেখে এরপর মারিয়াকে হায়ার করে, এই জন্যই ফাইবার মেইনলি লিঙ্কটা দিয়েছে উনি। এরপরে যে দেখেন সবাই এখানে কমেন্ট করেছে, হাই আই উড লাভ টু কানেক্ট। অনেকজন কোশ্চেন করেছে যে কোন ধরনের ভিএস চাচ্ছ, আমি তোমাকে হেল্প করার জন্য আমি আছি। তো এই ধরনের জিনিসপাতি আমার ক্লায়েন্ট যেটা করেছে, আমি নিজেও এখানে দেখেন সবার মতো আমিও কমেন্ট করেছি। আমার কমেন্টটা দেখেন, সবাই কি লিখেছে, রাইট হেয়ার উড লাভ টু কানেক্ট, এতটুকুই শেষ। হাই আই এম আ ভিএ, প্লিজ লেট আস কানেক্ট, এতটুকুই শেষ। আমি কি লিখেছি দেখেন, উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য অপরচুনিটি, শুড আই সেন্ড ইউ আ পিএম। এখন দেখেন বাকিগুলোর সাথে কি আমারটার কোনো ডিফারেন্স আপনারা খুঁজে পাচ্ছেন? আই হোপ আপনারা খুঁজে পাচ্ছেন। বাকিরা জাস্ট ডিরেক্টলি লিখে দিয়েছে যে আমি আছি, আমি তোমার সাথে কানেক্ট হতে চাই। কেউ কেউ লিখেছে এই যে আমি ভিএ, প্লিজ কানেক্ট, আমার সাথে কানেক্ট হও। মোটামুটি সবাই এই ধরনের কথাবার্তাই লিখেছে যে হাই আই উড লাভ টু কানেক্ট, এই সেই, সবাই কানেক্ট হতে চায়। আমি এখানে কি লিখেছি আপনি দেখেন, উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য অপরচুনিটি, মানে ক্লায়েন্ট যে এই জব পোস্টটা দিয়েছে এটাকে আমি একটা অপরচুনিটি হিসাবে দেখছি, রাইট? ক্লায়েন্টকে আমি বুঝাচ্ছি যে এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, আমি এই অপরচুনিটি মানে এটাকে কোনো নর্মাল জব পোস্ট হিসাবে দেখছি না, এটাকে আমি একটা অপরচুনিটি হিসাবে দেখছি। তো দেখেন, উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য অপরচুনিটি, শুড আই সেন্ড ইউ আ পিএম। আমি এই লাস্টের এই লাইনটা কেন লিখেছি, তোমাকে কি আমি একটা প্রাইভেট মেসেজ পাঠাবো কিনা ফেসবুকে, এটা আমি কেন লিখেছি? এটা লিখেছি কারণ হচ্ছে দেখেন, বাকি যারাই আসলে এখানে কমেন্ট করছিল ক্লায়েন্ট বেছে বেছে, যে সবাইকে কিন্তু ক্লায়েন্ট রিপ্লাই দেয় নাই, ক্লায়েন্ট বেছে বেছে হচ্ছে কয়েকটা রিপ্লাই দিয়েছে এখানে। এই যে যেমন অ্যাঞ্জেলা, যে মেয়েটা, রাইট হেয়ার উড লাভ টু কানেক্ট, রিপ্লাইতে দেখেন কি লেখা, ক্যান ইউ সেন্ড মি আ পিএম, মানে ক্লায়েন্ট ডিরেক্টলি জাস্ট কপি পেস্ট করে ক্লায়েন্ট সবাইকে লিখে দিচ্ছে কি আমাকে প্রাইভেট মেসেজ করো। সো আমি আগে এটা দেখেছি অন্য অন্য কমেন্টগুলোতে ক্লায়েন্ট কীভাবে রিপ্লাই দিচ্ছে, ক্লায়েন্ট সবাইকে একটাই কথা বলছে আমাকে প্রাইভেট মেসেজ করো। সো এই কারণে আমি সবারটা অ্যানালাইসিস করে এরপর আমি একটা কমেন্ট করেছি যে আমি এই অপরচুনিটিটার ব্যাপারে অনেক আমি বেশি জানতে চাই, মানে আমি আরেকটু বেশি জানতে চাই অপরচুনিটিটা কী আসলে, আমি ডিটেলসে জানতে চাই। তো আমি কি তোমাকে একটা প্রাইভেট মেসেজ পাঠাবো কি না? তো ক্লায়েন্ট কিছু বলার আগে আমি নিজেই বলে দিয়েছি আমি কি তোমাকে একটা প্রাইভেট মেসেজ পাঠাবো কিনা, কারণ ক্লায়েন্ট যেহেতু অলরেডি অন্য অন্য জায়গায় বলছিল যে প্রাইভেট মেসেজ পাঠাও। সো আমি এই জিনিসটাই আবার এখানে লিখে দিয়েছি যে আমি তোমাকে একটা প্রাইভেট মেসেজ পাঠাবো কিনা। সো ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিয়েছে, আপনারা দেখেন, ক্যান ইউ সেন্ড মি আ পিএম। সো বাকিদের যা রিপ্লাই দিয়েছে আমাকেও সেম রিপ্লাই দিয়েছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে রাইট হেয়ার উড লাভ টু কানেক্ট, ক্যান ইউ সেন্ড মি আ পিএম, আর কোনো রিপ্লাই নাই। সো অ্যাঞ্জেলা কিন্তু ডিরেক্টলি প্রাইভেট মেসেজ ঠিকই পাঠিয়েছে, বাট এখানে কিন্তু কিছু লেখে নাই। আবার এই যে উনি ভালো কাজ করেছে, নাম হচ্ছে ওয়েন্ডেলিন, সেম ক্লায়েন্ট এটাই লিখেছে, ক্যান ইউ সেন্ড মি আ পিএম, মেসেজ ইউ। তো রিপ্লাই কয়েকজন দিয়েছে কয়েকজন দেয় নাই, বাট আমি যেটা করেছি, ক্লায়েন্ট যখন আমাকে এটা দিয়েছে ক্যান ইউ সেন্ড মি আ পিএম, আমি সাথে সাথে লিখে দিয়েছি, এদিকে আবার ক্লায়েন্টকে মেনশন করে যে শিওর। এতটুক তো গেল কিভাবে ক্লায়েন্ট জবের জন্য পোস্ট করেছে আর আমি কিভাবে কমেন্ট করেছি। আপনার কমেন্টের ডিফারেন্সটা কিন্তু দেখেন, কারণ আমি কিন্তু কম্পেয়ার করাচ্ছি আপনাদেরকে যে আমি আগেই বলে রাখি কাজটা আমি পেয়ে গিয়েছি, বাকিরা কাজ পায় নাই, আমি কাজটা পেয়ে গিয়েছি। বাট কেন আমি কাজটা পেলাম এটা হচ্ছে আপনাদের বুঝতে হবে, যাতে আপনারা নিজেরাও কাজ পান। আর এই কোর্সের মেইন মোটিভটাই এটা, মেইন গোলটাই এটা, যে আপনারা যাতে কাজ পান। আমার কাজ দিয়ে কিন্তু আপনাদের কিছুই হবে না, আমার টাকা আমার কাছেই থাকবে। বাট আপনারা ডিফারেন্সগুলো দেখেন, আমি কি কোন ওয়েতে আসলে ক্লায়েন্টের সাথে কথা বলেছি, কোন জিনিসটা আমি বাকিদের তুলনায় করার কারণে ক্লায়েন্ট আমাকে এতটা লাইক করার পরে আমাকে আসলে কাজটা দিয়েছে, এইটা আপনাদের বুঝতে হবে। এই ডিফারেন্সটা, এই কম্প্যারিজনটা আপনাদের বুঝতে হবে। সো আপনারা দেখেন অন্য সব কটা কমেন্ট আপনারা এদিকে দেখতে পারেন, বাকিগুলা সবাই ইয়েস আই এম, ইয়েস আই এম, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, ইয়েস হাউ ক্যান আই সার্ভ ইউ, এই ধরনের জিনিসপাতি। কেউ কেউ আবার দেখেন মি, ক্যান আই সেন্ড ইউ আ প্রপোজাল উইথ মাই সিভি, আই হ্যাভ লট অফ স্কিলস টু অফার, প্লাস আই গট এমবিএ ডিগ্রি, ক্লায়েন্ট ডাজেন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট ইউর ডিগ্রি। ক্লায়েন্টের ডিগ্রি মিগ্রি দিয়ে কিচ্ছু আসা যায় না, ক্লায়েন্ট জাস্ট একটা সিম্পল জিনিস বলেছে, এটা হচ্ছে এখানে কেউ কাজ খুঁজছো কি না, কাজ খুঁজে থাকলে আমি তার সাথে টাচে যেতে চাই। এদিকে ক্লায়েন্ট ডিগ্রি মিগ্রি কিছুই চায় না, আপনার কী স্কিলস আছে ক্লায়েন্ট এটাও জানতে চায় না এখন পর্যন্ত। তো এই যে আপনি ডিফারেন্সটা দেখেন, বাকি অনেকগুলো কমেন্ট দেখালাম আর আমারটা দেখেন। অপরচুনিটি, এই যে এভাবে এই লাইনটা আপনারা একটু মাথায় রাখেন, উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য অপরচুনিটি, এদিকে কিন্তু আমি ক্লায়েন্টকে একটু স্পেশাল ফিল করিয়েছি। কিভাবে? ক্লায়েন্ট জিনিসটা একটা নর্মাল জব পোস্ট দিলেও আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখছি। আর আপনারা জানেন যে
ক্লায়েন্টকে যখন আপনি একটু স্পেশাল ফিল করাবেন, মানে বাংলা ভাষায় আর কি যেটা বলে যে মাখন মারা, আবার অতিরিক্ত মাখন মাইরেন না, কারণ এগুলা বিদেশি, এত মাখন তাদের পোষায়ও না শরীরে। সো যতটুকু সম্ভব আর কি একটু লিমিটে থেকে একটু মাখন টাখন মাইরেন আর কি, যাতে কাজটা আপনারা পান বাকিদের থেকে। কারণ দেখেন আপনি অনেক কমেন্ট এতগুলোর ভেতর ক্লায়েন্ট একজনকে খুঁজবে। সো কম্পিটিশন আপনারা বুঝতে পারেন যে এই একটা ধারণা আপনাদেরকে আমি এদিকে একটু ভেঙে দিই। প্রথম কথা, মানুষ এই যে মার্কেট প্লেসে কাজ করাটাকে কেন করে, আমি নিজেও আর কি যেটা করি, মার্কেট প্লেসকে কাজ করা আমারও পছন্দ না, আমার এরকম বাইরের থেকেই ক্লায়েন্ট নেওয়া পছন্দ। বাট মার্কেট প্লেসে কাজ কিন্তু আসলে খারাপ না কোনো ওয়েতেই। আপনারা একটা জিনিস বুঝেন, সবাই বলে যে মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক। এখানে কম্পিটিশন কি কম দেখছেন? এখানে দেখছেন কতগুলো আমার চেয়ে কোয়ালিফাইড এখানে মানুষজন আছে, আমি ড্যাম শিওর এখানে আমার চেয়ে কোয়ালিফাইড এদিকে লোকজন আছে। বাট কাজটা কিন্তু আমি পেয়েছি এদিকে। তো কম্পিটিশন এদিকেও আছে, বাট আপনার জানতে হবে যে আপনার কম্পিটিশন যারা আছে কিভাবে তাদেরকে বিট করে আপনি হচ্ছে ফার্স্ট প্লেসে আসবেন। মেইনলি কাজটা আপনি কিভাবে নেবেন ক্লায়েন্টের থেকে, বাকিদেরকে পিছে ফেলে আর কি, এই জিনিসটা আপনার জানতে হবে। তো এদিকেও কম্পিটিশন দেখতে পাচ্ছেন, অনেকগুলা কমেন্ট। তো এদিকে এই শিওর পর্যন্ত এতটুকুই হচ্ছে এই গ্রুপের কাজ। এরপর আমি যেটা করেছি, ক্লায়েন্টকে সরাসরি মেসেজ করেছি। সো আমি সরাসরি মেসেজের দিকেই চলে যাচ্ছি। কি মেসেজ করেছি না করেছি টোটালটা আপনারা দেখতে পারবেন। রাইট। সো আমি একটু স্ক্রল করে ওপরের দিকে চলে যাই। আমার ক্লায়েন্ট এখনও অ্যাক্টিভ আছে। আমি আপনাদেরকে ডেট টাইম সব দেখিয়ে দিচ্ছি। মেনলি মানে এটা যে একটা লাইভ কেস স্টাডি, আমি লাইভ আপনাদের সামনেই আর কি কাজটা নিয়ে দেখালাম। এখন আমি আরেকটু এইদিকে একটা ভুল হয়ে গেছে, আমি আমি আরেকটা জিনিস করতে পারতাম, ভিডিওটা আমি রেকর্ড করা শুরু করতে পারতাম হচ্ছে যখন ক্লায়েন্ট মেনলি পোস্টটা দিয়েছিল তখন থেকে আমি যদি রেকর্ড করতাম তাহলে জিনিসটা আরেকটু মজা হতো। বাট তারপরে এটা লাইভ কেস স্টাডি, জাস্ট গতকাল ক্লায়েন্ট পোস্ট করেছে, আজকে আমি কাজ পেয়েছি। তো জাস্ট 24 ঘন্টাও আসলে পার হয় নাই আমি কাজটা নিয়েছি। তো এটা পুরোপুরি লাইভ বলতেই পারেন আপনারা, এটা একটা লাইভ কেস স্টাডি। তো দেখেন, গ্রুপে ওখানে আমি শিওর ক্লায়েন্টকে মেনশন করার পর শিওর লিখেছি। এরপরে হচ্ছে নেক্সট কাজ যেটা আমি করেছি সেটা হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ দিয়েছি। ফার্স্টে আপনারা টাইমটা দেখেন, মানডে 7টার দিকে, আজকে টিউসডে, গতকাল মানডে। তো গতকাল 7টার দিকে আমি হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ দিয়েছি। প্রথম কি লিখেছি আমি, গুড মর্নিং কমা ক্লায়েন্টের ফার্স্ট নেম। তো একটা জিনিস আপনারা মাথায় রাখেন, বাইরের দেশ আর কি ফার্স্ট নেমটা তারা প্রেফার করে, এটা আমি নেদারল্যান্ডের আর কি একটা কোম্পানির সাথে কাজ করে আমি জিনিসটা বুঝতে পেরেছি যে তারা লাস্ট নেমের থেকে ফার্স্ট নেমে যখন কেউ ডাকে ওইটা তারা বেশি প্রিফার করে। এখন এটা শুধু নেদারল্যান্ড হতে পারে, আই ডোন্ট নো, বাট ইউরোপ কালচার এইটা। এই কারণে আমি দেখছি নরওয়ের ক্লায়েন্ট আমার নরওয়ে, এই কারণে আমি হচ্ছে প্রথম যেটা করেছি গুড মর্নিং কমা ক্লায়েন্টের ফার্স্ট নেম ভেগার্ড এক্সক্লেমেশন মার্ক। এরপরে হচ্ছে আই হোপ ইউ আর ডুইং গ্রেট টুডে। এই মেসেজটা আপনার খেয়াল রাখতে হবে, এতটুকু ফর্ম্যালিটিস আমি শিওর সবাই করেছে। এই যে এই মেসেজ, আই এম হেয়ার টু ফলো আপ উইথ ইউর পোস্ট লুকিং ফর আ ভিএ ইনসাইড দ্য অনলাইন। এই যে যেই গ্রুপটার কথা মানে যেই গ্রুপে ওর কি পোস্টটা দিয়েছিল উনি, ওই গ্রুপের নামটা দিয়ে বলেছি যে আমি ওই পোস্টটার ফলো আপ করতে আর কি এখানে এসেছি। সো আই এম হেয়ার টু ফলো আপ উইথ ইউর পোস্ট লুকিং ফর আ ভিএ ইনসাইড দ্য, ওই গ্রুপের নাম ফেসবুক গ্রুপ। আই উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য অপরচুনিটি। বারবার আমি এটাকে অপরচুনিটি বলছি, আপনি খেয়াল করেন কমেন্টেও অপরচুনিটি বলেছি, এদিকেও আমি প্রথম মেসেজ যখন দিয়েছি এই মেসেজটাকে বলা হচ্ছে ওপেনিং মেসেজ। এই মেসেজটাকে কি বলে, এই মেসেজটাকে বলা হচ্ছে ওপেনিং মেসেজ। তো ওপেনিং মেসেজ, এই ওপেনিং মেসেজটাই হচ্ছে আপনার সব কিছু ডিপেন্ড করে এই ওপেনিং মেসেজের ওপর। কারণ আপনার ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশনে যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার ওপর ইন্টারেস্টেড হবে না সামনে কথা বলার জন্য। তো এই কারণে ওপেনিং মেসেজ এই ফরম্যাটটা আপনারা দেখতে পারেন, এই ফরম্যাটটা আপনারা ইউজ করতে পারেন। এতটুক পর্যন্ত আপনারাও সেম রাখবেন, গুড মর্নিং দেন ক্লায়েন্টের ফার্স্ট নেম দেন আই হোপ ইউ আর ডুইং গ্রেট টুডে। মাঝখানের এই যেই কথাটা আছে 3 নাম্বার প্যারাগ্রাফ যেটা, এইটা আপনারা নিজেরা কাস্টমাইজ করে নেবেন আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী। আমি তো জানি না আপনারা কোন গ্রুপের থেকে কোন ক্লায়েন্ট পাবেন, কিসের জন্য কাজ পাবেন। সো আপনারা এই লেখাটা কাস্টমাইজ করে দেন আবার নিচেই আবার এটা এই
টেমপ্লেটটা ফলো আপ করতে পারেন যে আই উড লাভ টু নো মোর অ্যাবাউট দ্য অপরচুনিটি। তো এটা গেল আমার ওপেনিং মেসেজ। ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিয়েছে, হে, I am looking to bring on a lead sourcer for my marketing agency. Is there something you have done before? ক্লায়েন্ট কি বলছে আমাকে? ক্লায়েন্ট বলছে যে সে তার মার্কেটিং এজেন্সির জন্য একটা লিড সোর্সার খুঁজছে। এখন লিড সোর্সার কি? লিড সোর্সার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কি ইউজ করে যারা লিড জেনারেশন করে তাদেরকে বলে লিড সোর্সার। তো আমি যেহেতু এই কাজটা মানে এই ক্লায়েন্টের জন্য এই কাজটা করব, তো আমাকেও আপনি একজন লিড সোর্সার বলতে পারেন, পার্টিকুলারলি এই প্রজেক্টের জন্য। আমি ডিজিটাল মার্কেটার, বাট ডিজিটাল মার্কেটার আমি আগেও বলেছি ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর আছে ছোট ছোট, এর ভেতর একটা হচ্ছে লিড জেনারেশন। সো লিড জেনারেশন আপনারা শিখেছেন, এই কারণে আমি বলছি যে লিড সোর্সার, যারা লিড জেনারেশন করে তাদেরকে লিড সোর্সারও বলা যায়। এরপর লাস্টে ক্লায়েন্ট আমাকে কি লিখেছে, ইজ দ্যাট সামথিং ইউ হ্যাভ ডান বিফোর। সো ক্লায়েন্ট আমাকে বলছে যে এই লিড জেনারেশনের কাজ কি তুমি এর আগে করেছো কি না, এটা আমাকে ক্লায়েন্ট প্রশ্ন করেছে। সো আপনি আমার রিপ্লাই দেখতে পারেন, আমি কি রিপ্লাই দিয়েছি, ইয়েস এক্সক্লেমেটরি মার্ক, অ্যাকচুয়ালি কমা লিড জেনারেশন অ্যান্ড প্রোভাইডিং কাস্টমার সাপোর্ট টু বিজনেসেস আর দ্য ফার্স্ট জব রেসপন্সিবিলিটিস দ্যাট আই হ্যাভ পারফর্মড ওয়েন আই স্টার্টেড মাই ক্যারিয়ার। কী বললাম আমি ক্লায়েন্টকে বললাম আমি যে লিড জেনারেশন আর বিজনেসগুলোকে কাস্টমার সাপোর্ট দেওয়াই হচ্ছে আমার আমি যখন ক্যারিয়ার শুরু করেছি এর প্রথম কয়েকটা জব রেসপন্সিবিলিটিসের মধ্যে এই লিড জেনারেশন আর কাস্টমার সাপোর্ট দেওয়াটাই হচ্ছে আমার কাজ ছিল। তো এই মেসেজটা আমি করেছি। এটা করার পর ক্লায়েন্ট আমাকে লিখেছে, ওকে গ্রেট, সো হোয়াট আই এম লুকিং ফর ইজ সামওয়ান হু ক্যান সার্চ অ্যান্ড ফাইন্ড লিডস অ্যান্ড পুট দেম ইনটু আ স্প্রেডশিট. All details of what information is required, who is qualified, how to find them, etc. will be provided. সো দেখেন ক্লায়েন্ট কি এখানে বলছে, ক্লায়েন্ট বলছে হচ্ছে যে আমি একজন এরকম কাউকে খুঁজছি যেই খোঁজাখুঁজি করবে, সার্চ করবে আর লিড খুঁজে আনবে অ্যান্ড ফাইন লিডস, আর তাদেরকে একটা স্প্রেডশিট, ওই যে গুগল এক্সেল শিটে হচ্ছে তাদেরকে ওই ডেটাগুলো, যেই লিডগুলোকে খুঁজে এনেছি আমরা, ওই লিডের যে ওই ডেটাগুলোকে আমরা ওই স্প্রেডশিটের মধ্যে ইনসার্ট করব। সো ক্লায়েন্ট এরকম কাউকে খুঁজছে যে এই কাজটা করবে। সো সব ডিটেলস, প্রত্যেকটা ডিটেলস কী ইনফরমেশন দরকার, মানে একটা লিড বলতে আপনারা জানেন লিড বলতে কি বোঝায়, লিড বলতে বোঝায় হচ্ছে কোনো একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট বা পোটেনশিয়াল কাস্টমারের কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে অনেক কিছু থাকতে পারে, 4 পেজের কন্ট্যাক্ট ডিটেলসও থাকতে পারে, কিন্তু আপনার এটা বুঝতে হবে যে কী কী দরকার, ক্লায়েন্ট কী খুঁজছে। লিডের মধ্যে বেসিক যে লিড জেনারেশনের মধ্যে লিডগুলো থাকে সেটা হচ্ছে একটা লিডের ডেটা থাকে হচ্ছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার ইমেল অ্যাড্রেস, তার নাম্বার, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, জিপ কোড, এই ধরনের জিনিসগুলো, ইমেল অ্যাড্রেস, এই ধরনের জিনিসগুলো থাকে মেইনলি। মানে এটা হচ্ছে বেসিক লিড, একটা লিডের বেসিক লিড হচ্ছে এইটা। এরপর এই লিড আরও এক্সট্রিম যেতে পারে, যেরকম ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এটাও কিন্তু লিডের একটা ডেটা, এই ধরনের ইনফরমেশনেরও কিন্তু রিকোয়ারমেন্টস থাকতে পারে। বাট ক্লায়েন্ট এখানে বলছে যে কী কী ইনফরমেশন একটা লিডের দরকার হবে সেটা সে দিয়ে দিবে আমাকে, প্লাস কোয়ালিফাইড কারা। এখন আপনি যে কোনো লিড যদি এনে দেন, যেরকম ক্লায়েন্টের হচ্ছে একটা মার্কেটিং এজেন্সি, ক্লায়েন্ট শুরুতেই বলেছে তার মার্কেটিং এজেন্সির জন্য একজন লিড জেনারেশন বা লিড সোর্সার খুঁজছে সে। সো তার মার্কেটিং এজেন্সির জন্য যেই সব কোয়ালিফাইড লিডসগুলো আছে সব লিড, এখন আপনি যদি আপনার বন্ধুর নাম্বার এসে ক্লায়েন্টকে দিয়ে দেন যে এটা একটা লিড, ক্লায়েন্ট তো এটা কোনো দিন অ্যাপ্রুভ করবে না, কারণ আপনার বন্ধু কিন্তু ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্স না, টার্গেটেড কাস্টমারই না, পোটেনশিয়াল কাস্টমারও না। সো ক্লায়েন্ট হচ্ছে আমাকে দিবে যে কারা কোয়ালিফাইড, কোন লিড আমি আনতে পারবো, কোন লিড আমি আনলে বেটার, কোনটা কোয়ালিফাই হবে সেটা ক্লায়েন্ট আমাকে বলে দিবে। আর ক্লায়েন্ট আমাকে বলে দিবে হাউ টু ফাইন্ড দেম এক্সেট্রা। সো কীভাবে খুঁজবো ক্লায়েন্ট আমাকে এটাও বলে দিবে, বাট অবভিয়াসলি ক্লায়েন্ট যা বলবে এভাবে হবে না, কারণ লিড জেনারেশনও অনেক বড় একটা ব্যাপার। যদি প্রপার লিড জেনারেশন আপনি শিখতে চান তারপরও 3 থেকে 4 মাস সময় তো হাতে আপনার থাকতেই হবে, যদি মানে শুধু লিড জেনারেশনের ওপর কাজ করবেন এটা আপনার টার্গেট হয়ে থাকে। সো ক্লায়েন্ট আমাকে এই ধরনের সব ইনফরমেশন দিয়ে দিবে। আমি কি বললাম এরপরে, এটা রিপ্লাই যেটা দিয়েছি সেটা হচ্ছে ওয়েলকামা, দ্যাট সাউন্ড সামথিং দ্যাট ইজ রেলিভেন্ট টু মি, আই ক্যান ডু দ্যাট। সো আমি কি রিপ্লাই দিয়েছি যে ক্লায়েন্ট ওপরে যা যা বলছে এগুলো সব কিছু আমার সাথে রেলিভেন্ট, মানে আমার সাথে মিলে যায়,
সো আমি এটা অবভিয়াসলি করতে পারবো এই কাজগুলো। ক্লায়েন্ট কি বলেছে, ওকে গ্রেট, আই উইল বি ইন টাচ শর্টলি। এই যে এই এই পয়েন্টটা আপনারা একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এই জিনিসটা দেখেন, ওকে গ্রেট, আই উইল বি ইন টাচ শর্টলি। এই জায়গায় ক্লায়েন্ট কী করছে জানেন? এই জায়গায় ক্লায়েন্ট করছে হচ্ছে আমার সাথে আরও, আমার মতোই আরও 100 জনের সাথে এই পর্যন্ত চ্যাট করছিল। এই কারণে ক্লায়েন্ট বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রেলিভেন্ট, তোমার মানে ক্লায়েন্টের মনে কি তোমার মতো আরও 10 জন রেলিভেন্ট, আমি সবার সাথে কথা বলে এরপর আবার তোমার কাছে আসবো। এইটা হতে দেওয়া যাবে না। এতগুলো কম্পিটিশনের ভেতর আপনি ক্লায়েন্টকে এভাবে যদি চলে যেতে দেন, ক্লায়েন্টের মানে তখন প্রবাবিলিটি অনেক বেশি কমে যায় যে ক্লায়েন্ট আবার আপনার কাছে ব্যাক আসবে, কারণ আপনার চেয়ে কোয়ালিফাইড মানুষজনও কিন্তু আছে। আপনার কম্পিটিটর যারা, তারা কিন্তু আপনার চেয়ে বেশি স্কিলড হতে পারে, তারা বেশি আপনার থেকে আরও সুন্দর কমিউনিকেশন করতে পারে। তো ক্লায়েন্টকে কোনোভাবেই আপনার থেকে দূরে যেতে দিবেন না, ক্লায়েন্টকে ভালোবাসেন। মানে মজা করছি, বাট মানে মজার ওয়েতে বলছি, বাট জিনিসটা মাথায় রাখেন যে ক্লায়েন্টকে ভালোবাসেন, ক্লায়েন্টকে আপনার থেকে দূরে যেতে দিবেন না। ক্লায়েন্টের সাথে যদি একটু ডিস্টেন্স হয়ে যায় ক্লায়েন্ট আপনার থেকে, তাহলে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে আপনার সাথে, যেটা হতে দিতে পারবেন না আপনারা। কারণ আমাদের দরকার কাজ, আমাদের দরকার টাকা। দেখেন আমি এই যে ক্লায়েন্ট যখন চলে যেতে নিয়েছিল তখন আমি কি লিখেছি, তখন আমি লিখেছি অসম, লুকিং ফরওয়ার্ড টু টক টু ইউ ইন ডিটেইলস, জাস্ট ইন কেস ইফ ইউ, এই যে এই পয়েন্টটা মাথায় রাখেন, জাস্ট ইন কেস ইফ ইউ নিড ইট। I have also experience with funnel building and Facebook paid advertising. I can help you guys out with these sectors too, as well as lead generation. এই একটা পয়েন্ট যেটা ক্লায়েন্টকে আবার আমার কাছে ব্যাক এনেছে, এই জাস্ট একটা পয়েন্ট, এই একটা প্যারাগ্রাফ। কি বলেছি আমি এখানে? এতটুকু তো নর্মাল। অসম, লুকিং ফরওয়ার্ড টু টক টু ইউ ইন ডিটেলস, মানে আমি তোমার থেকে আরও ডিটেলস জানার জন্য সামনের দিকে দেখছি। পরের পয়েন্ট আমি যেটা লিখেছি সেটা হচ্ছে জাস্ট ইন কেস ইফ ইউ নিড ইট, যে হয়তো বা তোমার এটা দরকার হতে পারে। আমার এক্সপিরিয়েন্স আছে ফানেল বিল্ডিংয়ে আর ফেসবুক পেইড অ্যাডভার্টাইজিংয়ে। এই দুইটা জিনিস আমি কেন, আমার এক্সপিরিয়েন্স আসলে অনেক কিছুতেই আছে ডিজিটাল মার্কেটিংয়ের, কিন্তু পার্টিকুলারলি এই দুইটা জিনিস আমি কেন এখানে মেনশন করেছি এটা আপনাদের বুঝতে হবে। এটা আমি মেনশন করেছি কারণ আমি কিন্তু অলরেডি জানি যে ক্লায়েন্টের বিজনেস কী। ক্লায়েন্টের বিজনেস আমি যেটা জানি সেটা হচ্ছে ক্লায়েন্টের একটা মার্কেটিং এজেন্সি। আর বর্তমানে মার্কেটিং এজেন্সি মানে হচ্ছে সেই এজেন্সি ফেসবুক অ্যাডসের সার্ভিস প্রোভাইড করবেই করবে, এটা আমি জানি। প্লাস ক্লায়েন্ট যেহেতু অনলাইন কোচেস অ্যান্ড কনসালটেন্টস গ্রুপে আছে, আপনাদের এই গ্রুপের থিমটাকে বুঝতে হবে। এই গ্রুপে কারা আছে? এই গ্রুপে আছে হচ্ছে সব কোর্স ক্রিয়েটররা। আর কোর্স ক্রিয়েটরদের ফানেল বিল্ডিং প্রয়োজন হয়। সো ক্লায়েন্ট যেহেতু এই গ্রুপে আছে, আমি জিনিসটাকে ম্যাচ করেছি কিসের সাথে? প্রথমত ক্লায়েন্ট এই গ্রুপে আছে, তার মানে এই ক্লায়েন্ট হচ্ছে ফানেল বিল্ডিং বা সেলস ফানেল বিল্ডিংয়ের ওপরে সার্ভিস দিয়ে থাকে। প্লাস ক্লায়েন্ট যেহেতু আমাকে বলেছে যে ক্লায়েন্টের মার্কেটিং এজেন্সি আছে, সো আমি অতটুকু ধরেই নিয়েছি যে ফেসবুক পেইড অ্যাডভার্টাইজিংয়ের সার্ভিস ক্লায়েন্টের ওই এজেন্সি দেয়। সো এই কারণে আমি বলেছি যে আমার এই দুইটা জিনিসের ওপর কিন্তু এক্সপিরিয়েন্স আছে। সো আমি তোমাদেরকে হেল্প করতে পারি এইসব সেক্টরগুলোতেও লিড জেনারেশনের পাশাপাশি। এই যে দেখেন ক্লায়েন্ট এখানে আমাকে একটা লাইক দিয়েছে, এই পয়েন্টটার ওপরে, এই প্যারাগ্রাফটার ওপরে একটা লাইক দিয়েছে। তার মানে কি বোঝায় আসলে এই জিনিসটা? এই জিনিসটা বোঝায় এই একটা জিনিসের জন্যই ক্লায়েন্ট আমার সাথে এই টোটাল কনভারসেশন আবার কন্টিনিউ করেছে। এটা যদি আমি না লিখতাম, হয়তো বা 95%, 95% চান্স ছিল যে এই ক্লায়েন্ট আমার থেকে দূরে চলে গিয়ে অন্য কাউকে হায়ার করে নিত। এতটুকু লেখার পর দেখেন ক্লায়েন্ট আবার ব্যাক করেছে আমার কাছে, মোটামুটি অনেকক্ষণ পরে ব্যাক করেছে। আমি যদি এই মেসেজের টাইমটা দেখি, মানডে 7:27 PM, মানে প্রায় 7:30, সন্ধ্যা 7:30টার দিকে আমি এই মেসেজটা দিয়েছি। ক্লায়েন্ট আমাকে একটা লাইক দিয়েছে এই মেসেজে। এর প্রায় 2.5 ঘন্টা পরে দেখেন 10টার দিকে আবার আমাকে, 7:30, আবার এখানে 10টা, সো রাত 10টার দিকে ক্লায়েন্ট আমাকে আবার মেসেজের রিপ্লাই দিয়েছে। প্লিজ প্রোভাইড অ্যান্সার্স টু ফলোয়িং কোয়েশ্চেন্স, হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ অ্যাভেলেবল এভরি ডে মানডে টু ফ্রাইডে টু ওয়ার্ক। আমি পুরোটাকে একটু পড়ে যাচ্ছি এমনি, এরপরে আচ্ছা না, আমি একটা একটা করে পয়েন্টই পড়ি। সো ক্লায়েন্ট আমাকে বলছে নিচের এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে। প্রথম কোশ্চেন ক্লায়েন্ট আমাকে কি করেছে? ক্লায়েন্ট আমাকে কোশ্চেন করেছে যে আমার সোমবার থেকে শুক্রবারে প্রতিদিন কত ঘন্টা করে আসলে সময় দিতে পারবো আমি এই কাজটার জন্য। এইটা করেছে ক্লায়েন্ট আমাকে প্রথম কোশ্চেন।
সেকেন্ড কোশ্চেন হচ্ছে আর ইউ ট্রাস্টওয়ার্দি অ্যান্ড কমিটেড টু পুট ইন দ্য টাইম দ্যাট ইজ নেসেসারি টু অ্যাচিভ উইকলি গোলস। প্রতি সপ্তাহের যেই টার্গেটগুলো থাকবে, প্রতি সপ্তাহের যে গোলসগুলো থাকবে, এই টাইমটা কি তুমি আসলে দেওয়ার জন্য কমিটেড? আর তোমাকে কি অতটুকুর জন্য ভরসা করা যায় যে তুমি ওই সময়টা দিবে? ক্লায়েন্টের কোশ্চেন হচ্ছে এইটা, সেকেন্ড কোশ্চেন এইটা। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট মোটিভেটস ইউ টু ডু দিস টাইপ অফ ওয়ার্ক। তোমাকে এই কাজের জন্য আসলে কি কি জিনিস মোটিভেট করে, এটা হচ্ছে ক্লায়েন্টের 3 নম্বর কোশ্চেন। আর 4 নম্বর কোশ্চেন যেটা ছিল ক্লায়েন্টের, সেটা হচ্ছে আই এম লুকিং টু পে 0.30 সেন্ট পার লিড। সো বেসিক্যালি 30 সেন্ট পার লিড দিতে চাচ্ছে ক্লায়েন্ট, উইথ আ মিনিমাম গোল অফ 100 লিডস আ উইক। সো প্রতি সপ্তাহের টার্গেট হচ্ছে 100টা লিড আমাকে এনে দিতে হবে, যেটা আমাকে বানানো হচ্ছে রেজাল্টিং ইন অ্যাটলিস্ট $30 পার উইক। তো মিনিমাম আমি যেটা আর্ন করবো সেটা হচ্ছে $30 প্রতি সপ্তাহে। সো এইটা কি আমার জন্য কাজ হয় কিনা, মানে আমি কি এটায় রাজি আছি কিনা। তো এই 4টা ছিল হচ্ছে ক্লায়েন্টের কোয়েশ্চেন। এখন এটার অ্যান্সার দিয়েছি আমি, দেখেন কতক্ষণ পরে। এটা আমি রেকমেন্ড করি না আপনারা জিনিসটা করেন, বাট আমার এটা করতে হয়েছে কারণ আমি একটু ভাবছিলাম জিনিসগুলো নিয়ে, প্লাস আমার যেই কোম্পানিতে আমি এখন কাজ করছি ওই কোম্পানিরও কিছু কাজ ছিল, যেটা করতে করতে অনেকখানি দেরি হয়ে গেছে আমার এটা রিপ্লাই দিতে। আমি ক্লায়েন্টকে রিপ্লাই দিয়েছি 10:30টায়, 10:27 আর কি 27 মিনিট পর আমি রিপ্লাই দিয়েছি ক্লায়েন্টকে। এখন দেখেন আমার অ্যান্সারগুলো দেখেন। প্রথম কোশ্চেন কী ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে পারবো। এইটার অ্যান্সার আমি যেটা দিয়েছি, আই হ্যাভ 7 to 8 hours টু ওয়ার্ক পার ডে, বাট আই উড লাইক টু ডিভাইড দ্য আওয়ার্স লাইক 4 hours ইন দ্য মর্নিং অ্যান্ড 3 hours অ্যাট নাইট ইন মাই টাইম জোন। মানে হচ্ছে আমার টাইম জোনে আমি সকাল দিকে হচ্ছে 4 ঘন্টা সময় দিতে পারবো, আর রাত্রের দিকে হচ্ছে 3 ঘন্টা সময় দিতে পারবো, যেটা হচ্ছে প্রতিদিন টোটাল 7 থেকে 8 ঘন্টা আমার যাবে, আমি কাজের জন্য দিতে পারবো। এটা কিন্তু সত্যি না, প্রতিদিন 7-8 ঘন্টা আমি দিতে পারবো না এই কাজের জন্য। তারপর আমি এদিকে 7-8 ঘন্টা কেন লিখলাম, এটা হচ্ছে প্রশ্ন। 7-8 ঘন্টা আমি লিখেছি কারণ ক্লায়েন্ট আমাকে অলরেডি কি বলেছে, 100টা লিড আমার প্রতি সপ্তাহে আনতে হবে, এটা হচ্ছে একটা গোল। আর আমি যেহেতু এই কাজগুলো আগেও করেছি, এই লিড জেনারেশন আসলে আমার ক্যারিয়ারের ফার্স্ট টাইম যখন স্টার্ট করি কাজকর্ম, আমি তখন আসলে লিড জেনারেশন দিয়ে আমার কাজ শুরু করেছিলাম। এটা হচ্ছে অনেক আগের কথা, আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। সো আমি অলরেডি জানি আমার কতক্ষণ সময় লাগবে, আর আজকে 2 বছর হয়ে গিয়েছে এই জিনিসগুলো নিয়ে, আমি আরও এক্সপিরিয়েন্সড, আরও নলেজেবল, আরও স্কিলড আমি এই জিনিসগুলো নিয়ে। সো আমি জানি এটা করতে আমার ম্যাক্সিমাম প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা যদি আমি দেই, তাহলে সপ্তাহ শেষে আমি এই টার্গেট অ্যাচিভ করে ফেলবো। এটা আমি জানি অলরেডি। তো আমার লাগবে হচ্ছে কত, 2 থেকে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম। ক্লায়েন্টকে আমি বলেছি আমি 7-8 ঘন্টা দিতে পারবো, কিন্তু সকালে 4 ঘন্টা আর রাত্রে 3 ঘন্টা। এটা আমি কেন বলেছি, এটা বলেছি হচ্ছে যে আমার এখন যে আমি ক্লায়েন্টের সাথে কাজ করছি, এখন আমার সবচেয়ে বড় ক্লায়েন্ট যেটা, তার টাইম হচ্ছে মোটামুটি সারাদিন আমার 9 ঘন্টা শুধু তার সাথেই কাজ করতে হয়। তো এই কারণে আমি বলেছি যে আমার তার সাথে 9 ঘন্টা কাজ করতে হয়, বলতে হচ্ছে আমার বাংলাদেশি টাইমে হচ্ছে দিন 12টা, দুপুর 12টা থেকে হচ্ছে রাত্রের 9টা, 9:30 বেজে যায় মাঝে মাঝে। এই 9 9.5 ঘন্টা মাঝখানে আমার আবার 1 ঘন্টা আমি বাইরে যাই, ক্লায়েন্টও 1 ঘন্টা ব্রেক নেয়, এই 1 ঘন্টা আমরা আবার বাইরে থাকি। সো 9 ঘন্টাই বুকড আমি, বাট 8 ঘন্টা কাজ করতে হয়। আর সকালে আমার কিছু টাইম ফ্রি থাকে, যেহেতু 12টার থেকে আমার এখানে কাজ শুরু করা লাগে। তো আমি যদি সকাল 7টার দিকেও ঘুম থেকে উঠি, দেখেন কয় ঘন্টা থাকে, 4 ঘন্টা থাকে হাতে। তো এই কারণে আমি বলেছি যে সকালে 4 ঘন্টা, আর রাত্রে যেহেতু আমার ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যায়, সো রাত্রে আমার 9টার পরে 3 ঘন্টা থাকে। কিন্তু এই ঘন্টাগুলো কিন্তু আমার লাগবে না, আমি যদি সকালেই আসলে আমি যদি 2.5 ঘন্টা কাজ করি, আমার এই হয়ে যাবে, আমার সপ্তাহে হচ্ছে 100টা লিড আমার হয়ে যাবে, আমি জানি। এই তারপর আমি সময়টা বাড়িয়ে বলেছি ক্লায়েন্টকে। এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার ছিল। সেকেন্ড কোশ্চেন কী ছিল, সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে আর ইউ ট্রাস্ট ওয়ার্দি অ্যান্ড কমিটেড টু পুট ইন দ্য টাইম দ্যাট ইজ নেসেসারি টু অ্যাচিভ উইকলি গোলস। আমি কি অতটুক ভরসা, মানে ক্লায়েন্টকে আমার উপর অতটুক ভরসা করতে পারে কিনা, বা আমি হচ্ছে যেই সময়টা দরকার প্রতি সপ্তাহে টার্গেটটা ফিল আপ করার জন্য, ওইটা কি আমি ওই সময়টা দিব কি না। আমি লিখেছি 100% ক্লায়েন্ট আমাকে ভরসা করতে পারে। অ্যাকচুয়ালি ইফ ইউ গিভ মি দ্য ফ্লেক্সিবিলিটি অ্যাজ পার মাই টাইম জোন, দেন আই ক্যান ডু ওভার টাইম টু।
কমাতে লিখেছি ডোন্ট নিড এক্সট্রা মানি ফর দ্য ওভার টাইম ইফ ইট ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য উইকলি গোলস। এখানে একটা ট্রিক আছে। ট্রিকটা কি? অলরেডি আমি যেটা আপনাদেরকে বললাম যে এটা করতে কিন্তু আমার ম্যাক্সিমাম 2.5 ঘন্টা লাগবে। তারপর আমি কি বলেছি, ক্লায়েন্ট যেহেতু আমার কাছে কমিটমেন্ট চাচ্ছিল যে আমি উইকলি গোলসটা ফিল আপ করার জন্য কি আসলে সময়টা দিব কি না যতটুকু দরকার, আমি বলেছি যে উইকলি গোলস ফিল আপ করার জন্য আমার যদি ওভারটাইমও করা লাগে, মানে এই 7-8 ঘন্টার বাইরেও যদি আমার কাজ করা লাগে আমি সেটাও করব। সেটার জন্য আমাকে কোনো এক্সট্রা পে করা লাগবে না। মানে যদি দরকার হয় যে উইকলি গোলস দেখা যাচ্ছে আমার অ্যাচিভ হচ্ছে না, তো আমার আমি মানে উইকলি গোল যদি অ্যাচিভ না হয়, আমি যদি এটা বুঝি, তাহলে আমি 7-8 ঘন্টার বাইরে ওভারটাইমও করব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কিন্তু জানি এটা আমার দরকার নাই, আমি এটা শুধু শুধুই বলেছি কমা দিয়ে যে ডোন্ট নিড এক্সট্রা মানি ফর দ্য ওভার টাইম। এইটাও আমি ক্লায়েন্টকে বলেছি যে এই যে ওভার টাইমটা যে আমি করবো ওই উইকলি গোলসটা অ্যাচিভ করার জন্য, এটার জন্য আমাকে কোনো টাকা পয়সা পে করতে হবে না। এইটা আপনারা বললেন না যদি আপনাদের নিজেদের ওপর ভরসা না থাকে। আমার নিজের ওপর আমার ভরসা আছে যে সপ্তাহে আমার ওইটা 2-2.5 ঘন্টা 3 ঘন্টার বেশি লাগবে না। এই কারণে আমি এই স্টেটমেন্টটা দিয়েছি যে ওভারটাইম করার জন্য এক্সট্রা মানির দরকার নাই। বাট আপনাদের যদি অ্যাকচুয়ালি সময় লাগে এরকম, তাহলে এই কথাটা লিখেন না যে ওভারটাইমের জন্য টাকা লাগবে না। এটা আমি লিখেছি, আমি আপনাদেরকে কেস স্টাডি দেখাচ্ছি আমি কিভাবে কাজটা নিয়েছি। এখান থেকে আপনারা যেটা করতে পারেন, আপনার ইন্সপিরেশন নিতে পারেন, বাকিটা আপনাদের ওপর। 3 নাম্বার কোশ্চেন কি ছিল? 3 নাম্বার কোশ্চেন ছিল হোয়াট মোটিভেটস ইউ টু ডু দিস টাইপ অফ ওয়ার্ক। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আর এই কোশ্চেনটার অ্যান্সার আমি কিভাবে দিয়েছি, প্লিজ এটা একটু ফোকাস, এখানে একটু ফোকাস রাখেন, ভিডিওটা পজ টজ না করে এই পয়েন্টটা দেখেন, কারণ এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি অন দ্যাট। এই পয়েন্টটা থেকে অনেক কিছু আপনাদের শেখার আছে। সো লিখেছে হোয়াট মোটিভেটস ইউ টু ডু, কি আমাকে এই কাজটা করার জন্য মোটিভেট করে। অন্য অন্য মানুষেরা লিখতো টাকা, নাইলে কেউ লিখতো ভাই পিৎজা বার্গার খাওয়ান আমাকে, তাহলে ওইটাই আমার মোটিভেশন, আমাকে বিরিয়ানি বুরানি খাওয়ান, ঠিক আছে, ওইটা আমার মোটিভেশন। খাওয়া দাওয়া করান, নাইলে টাকা আমাকে বেশি দেন, ওইটা আমার মোটিভেশন। আমি কি লিখেছি দেখেন, দ্য অনলি থিং দ্যাট মোটিভেটস মি টু ডু দিস টাইপ অফ ওয়ার্ক ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ টাইম। মানে সময়ের আমাকে একটা ফ্লেক্সিবিলিটি দিতে হবে, ওইটা আমাকে মোটিভেট করবে, কারণ আমি একটু ফ্রিডম পছন্দ করি সব কিছুতে। আমি কোনো বাউন্ডারিতে থাকবো এটা আমার পছন্দ না কখনোই। তো আমি এই কারণে লিখেছি আমার ফ্লেক্সিবিলিটি যদি থাকে সময়ের, আমার কাজের সময় যদি একটা ফ্লেক্সিবিলিটি থাকে, মানে মেইনলি আমাকে কোনো ধরাবাঁধার মধ্যে না ফেলা হয়, সেটা আমাকে মোটিভেট করবে। প্লাস সারাউন্ডেড উইথ লাইক মাইন্ডেড পিপল, মানে আমার মতো যারা এরকম বিজনেস মাইন্ডেড, যারা এরকম প্রোডাক্টিভ থাকে, যারা এরকম কোনো একটা পজিশনে আছে, এই ধরনের মানুষজনের সাথে আমি যখন ঘিরে থাকি, সেটা আমাকে মোটিভেট করে। সো আমি লিখেছি মেবি উইকলি মিটিংস উইথ ইউ অর ইয়োর টিম সো দ্যাট আই ক্যান লার্ন নিউ থিংস অ্যান্ড কিপ মাই সেলফ পজিটিভ। সে আমাকে কোনো মিটিং কিছু বলার আগে কিন্তু আমি এদিকে লিখেছি কি যে তোমাদের সাথে যদি প্রতি সপ্তাহে আমি মিটিং করতে পারি, তোমাদের সাথে যদি তোমার পুরো টিমের সাথে বা তোমার টিমের কারোর সাথে যদি আমি কথা বলতে পারি সপ্তাহে, তাহলে সেটা আমাকে নতুন কিছু শেখাবে, প্লাস সেটা আমাকে পজিটিভ থাকতে সাহায্য করবে, রাইট? এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা দেখেন, ক্লায়েন্ট আমাকে কিছু বলার আগে ক্লায়েন্টকে আমি এদিকে কি লিখে দিয়েছি। কেন বলছি এটা ইম্পর্টেন্ট, সেটা আপনারা ক্লায়েন্টের নেক্সট মেসেজেই বুঝতে পারবেন এই পয়েন্টটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস টাইমটা তো নর্মাল ব্যাপার, ফ্লেক্সিবিলিটি অফ টাইম এটা নর্মাল ছিল, বাট এই যে এই জিনিসটা সারাউন্ডেড উইথ লাইক মাইন্ডেড পিপল, টিমের সাথে আমি সপ্তাহে মিটিং বা ক্লায়েন্টের সাথে সপ্তাহে মিটিং চাচ্ছি, যেটা আমাকে কাজটা সুন্দরভাবে করতে সাহায্য করবে। এটা আমি নিজে বলেছি ক্লায়েন্ট আমাকে কিছু বলার আগে, রাইট? 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার ছিল এটা। 4 নাম্বার কোশ্চেন কি ছিল? আই এম লুকিং টু পে 30 cents পার লিড উইথ আ মিনিমাম গোল অফ 100 leads a week রেজাল্টিং ইন অ্যাট লিস্ট $30 পার উইক, ডাজ দ্যাট ওয়ার্ক ফর ইউ? তো আমি এটার অ্যান্সার দিয়েছি দ্যাটস ফাইন, মানে প্রতিটা লিডের জন্য যে 30 সেন্ট করে আমাকে দিবে, এটা আমার জন্য ঠিক আছে, সমস্যা নাই। বাট ইফ ইউ ক্যান গিভ মি বোনাসেস বেসড অন মাই পারফরমেন্স টু, আমার ওই ডিলটা ঠিক আছে যদি তোমরা আমার পারফরমেন্সের ওপরে আমাকে যদি কিছু বোনাস দেওয়ার ব্যবস্থা করো, দ্যাট উড বি হেল্পফুল ফর মি, সেটা আমার জন্য ভালো হয়।
Also, I think I'll be able to hit weekly goals if you guys help me by showing the system on how can I generate the maximum amount of quality leads. If I get guidance, then I can perform better to hit goals. মানে তারা যদি আমাকে একটা গাইডেন্স দেয় তাহলে আমি উইকলি গোলসটাও হিট করে ফেলবো। যদি তারা আমাকে সিস্টেমটা বলে, আমার নিজের অবশ্যই স্কিলে আমি যতটুকু নলেজ আছে লিড জেনারেশনের ওইটার সাথে যখন তারা কি চাচ্ছে ওই গাইডেন্সটাও আমি পেয়ে যাব যে তারা জিনিসটা কিভাবে চাচ্ছে, তখন হবে হচ্ছে কোয়ালিটি লিডস আর কি ওদিক থেকে জেনারেট হতে পারবে। সো আমি যেটা লিখেছি, প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স, আই উড লাভ টু অ্যান্সার দ্যাট। লাস্টে আমি যেটা লিখেছি, লাস্টে অবশ্যই আপনারা একটা কোয়েশ্চেন দিয়ে টোটাল কনভারসেশনটা এন্ড করার চেষ্টা করবেন যাতে ক্লায়েন্ট আবার আপনাকে রিপ্লাই দেয়। সো আমি যেটা বলেছি যে আমাকে জানিও যদি তোমার অন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমার থেকে, আমি ওইটা অ্যান্সার দিতে পছন্দ করব। এরপরে একদিন ধরে কোনো খবর নাই, কারণ অলরেডি ক্লায়েন্টের তখন কাজের সময় চলে গিয়েছিলো। এটা হচ্ছে আমি বাংলাদেশি সময় রাত 10:30 বাজে বলছি, সো এটা নরওয়ে। ক্লায়েন্টের কাজের সময় শেষ। সো ক্লায়েন্ট আমাকে হচ্ছে আজকে দিনের বেলা এই যে 2:08 PM 2:08 দুপুর 2টার দিকে আমাকে ক্লায়েন্ট আবার রিপ্লাই দিয়েছে আমার ওই অ্যান্সারগুলো। কি রিপ্লাই দিয়েছে দেখেন, ইউ ক্যান ডেফিনেটলি ওয়ার্ক ফ্লেক্সিবল আওয়ার্স, আই লাইক দ্য এনার্জি অ্যান্ড মোটিভেশন ফর শিওর। দেখেন দেখেন দেখেন, অনেক ইম্পর্টেন্ট। ইউ ক্যান ডেফিনেটলি ওয়ার্ক ফ্লেক্সিবল আওয়ার্স পয়েন্ট আমি যেটা 3 নম্বর পয়েন্টে বলেছিলাম যে দ্য অনলি থিং দ্যাট মোটিভেটস মি টু ডু দিস টাইপ অফ ওয়ার্ক ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ টাইম। ক্লায়েন্ট কি বলেছে, ইউ ক্যান ডেফিনেটলি ওয়ার্ক ফ্লেক্সিবল আওয়ার্স, মানে তুমি অবশ্যই ফ্লেক্সিবল আওয়ার্সে তুমি কাজ করতে পারবা, সমস্যা নাই। সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলেছিলাম কোথায়, এই যে and surrounded with like-minded people, maybe weekly meetings with you or your team so that I can learn new things and keep myself positive. এই পয়েন্টটা আমি কেন বললাম ইম্পর্টেন্ট, এই দেখেন, আই লাইক দ্য এনার্জি অ্যান্ড মোটিভেশন ফর শিওর, মানে আমার এনার্জি আর আমার মোটিভেশনের যে ওয়ে সেটা ক্লায়েন্টের অবশ্যই পছন্দ হয়েছে। ক্লায়েন্ট আমাকে এটা রিপ্লাই দিয়েছে। আর 4 নম্বর পয়েন্টে আমি যেটা বোনাসের কথা বলেছিলাম যে আমার পারফরমেন্সের ওপর বেস করে আমাকে বোনাস দিলে ভালো হতো, ক্লায়েন্ট বলেছে যে ইন টার্মস অফ দ্য বোনাসেস ইটস আ বিট হার্ড টু ট্র্যাক ইট as we might not be able to measure the performance when it's not directed to concrete numbers. সো ক্লায়েন্ট বলছে যে তোমার পারফরমেন্সটা আসলে আমি মানে তোমার পারফরমেন্স আমার বুঝতে কঠিন হবে যেহেতু এখানে কোনো কনক্রিট নাম্বারস নাই। উইথ দ্যাট বিং সেইড, এর পাশাপাশি ইফ ইউ কনস্ট্যান্টলি ডেলিভার হাই কোয়ালিটি লিডস অ্যান্ড পারহ্যাপস ওভার ডেলিভার অন দ্য অ্যামাউন্ট, অ্যাজ আই ডোন্ট থিঙ্ক ইউ উইল নিড 7 to 8 hours every day to match the weekly goals, then I will definitely figure out some bonus systems. ক্লায়েন্ট যেটা বলছে যে তুমি যদি আমাকে হাই কোয়ালিটি লিডস দিতে পারো প্রতি সপ্তাহে, আর 100-র বেশি যদি তুমি দিতে পারো ওভার ডেলিভার অন দ্য অ্যামাউন্ট, 100-র যে টার্গেটটা ছিল প্রতি সপ্তাহে এইটার বেশি যদি তুমি আমাকে ডেলিভার করতে পারো লিডস, কোয়ালিটি লিডস, তাহলে হচ্ছে আমি তোমাকে কিছু একটা বোনাসের সিস্টেম আমি ব্যবস্থা করে দিব। এটা হচ্ছে ক্লায়েন্টের কথা। ঠিক আছে, আমি বললাম অল রাইট, দ্যাট ওয়ার্কস ফর মি। এতটুকু বলেছে হচ্ছে ওই যে বোনাসের কথাটার কারণে যে দ্যাট ওয়ার্কস ফর মি। ঠিক আছে, আমি পারফরমেন্স বেটার করলে অবশ্যই এরপরেই ক্লায়েন্ট আমাকে বোনাস দিবে, সমস্যা নেই আমার এটাই। এরপরে ক্লায়েন্ট যেটা দিয়েছে এটা হচ্ছে গ্রেট, আই উইল রেকর্ড আ ভিডিও ফর ইউ কভারিং এভরিথিং সো দ্যাট ইউ উইল নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু। দেখেন এদিকেই কিন্তু আমার এই কাজটা আমি পেয়ে গিয়েছি। Great, I will record a video with you covering everything so that you will know exactly what to do. ক্লায়েন্ট আমার জন্য একটা ভিডিও রেকর্ড করে দিবে যেটার মধ্যে সে সব কিছু কভার করে দিবে যে আমার কি করতে হবে মেনলি, মানে আমার কাজটা মেনলি কি, লিডটা সব কিছু আর কি, সব ডিটেলস আর কি কী কী আছে আমার কাজটার সব ডিটেলস ক্লায়েন্ট আমাকে একটা ভিডিও আকারে রেকর্ড করে আমাকে পাঠিয়ে দিবে। আবার দেখেন আমি কি লিখেছি, এইদিকে কিন্তু আমি কাজ পেয়ে গিয়েছি অলরেডি। আমি লিখেছি দ্যাট উড বি অসাম, আবার ফার্স্ট নেম, ওই যে আমি প্রথমে থিওরি যেটা বলেছিলাম এটা হচ্ছে আমার পার্সোনাল থিওরি। ক্লায়েন্টদেরকে যদি স্যার সুর কিছু না ডাকেন, মানে স্যার ডাকলে আসলে বাইরে বিদেশি মানুষ অফেন্ড হয়ে যায়। আমরা মনে করি স্যার শব্দটা আসলে খুবই রেসপেক্টেড, বাট আমরা যে কাউকেই স্যার ডেকে ফেলি আর কি, যাকে পারি তাকে ইয়েস স্যার বাট
মানে দেশের বাইরে জিনিসটা এভাবে চলে না। তারা তাকেই স্যার ডাকে যেই স্যার শব্দটা ডিজার্ভ করে। সো এই কারণে স্যারটা আপনারা ডাকার চেষ্টা করবেন না। এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং, বাংলাদেশের একটা ফ্রিল্যান্সিং গ্রুপ আছে ফাইবার বাংলাদেশ, ওখানেও একবার একজন এই টপিকটা উঠিয়েছিল, তখন বড় বড় ফ্রিল্যান্সাররা আর কি এই ধরনের সাজেশন দিয়েছিল যে স্যার ডাইকেন না শুধু শুধু ক্লায়েন্টদের, ক্লায়েন্টরা ওইটা অফেন্ড হয়ে যায়। ইনস্টেড এটা হচ্ছে আমার থিওরি, ক্লায়েন্টের ফার্স্ট নেম বলে ডাকবেন সবসময়। সো দ্যাট উড বি অসাম ভেগার্ড। থ্যাংক ইউ এগেইন ফর গিভিং মি দিস অপরচুনিটি। আবার অপরচুনিটি শব্দ আমি এদিকে নিয়ে আসছি। কাজ পাওয়ার পরও আমি, যাতে ক্লায়েন্ট এটা বুঝে যে আমি কাজটা পেয়ে গেছি, বাট আমি এতক্ষণ মাখন মারছিলাম না, কাজ পাওয়ার পরও আমি বলছি কি থ্যাংকস ফর গিভিং মি দিস অপরচুনিটি। আবার বলছি আমি এটা এটা ক্লায়েন্টের এই কাজটা যে আমার জন্য একটা অপরচুনিটি, এটা আমি কাজ পাওয়ার পরেও আবার মেনশন করে দিয়েছি। ক্লায়েন্ট লিখেছে লুকিং ফরওয়ার্ড টু ইট, মানে সামনে এই টোটাল প্রসেসটা আবার সামনে দেখছে। সেম হেয়ার, চিয়ার্স। তো এখানে এই কনভারসেশন শেষ। মেইনলি কাজটা আমি পেয়ে গেছি অলরেডি এভাবেই। গতকাল ক্লায়েন্ট পোস্ট করেছে বিকাল দিকে, যেটা দেখালাম 6টা সামথিং ছিল মেবি, মোস্ট প্রবাবলি যতটুকু মনে পড়ছে আমার। আর এই যে আজকে অলরেডি কয়টার দিকে, অলমোস্ট 6টাই ধরি, আজকে ওই যে 5টা 40। সো টোটাল 24 ঘন্টার ভিতরে একটা ক্লায়েন্ট আমি পেয়ে গেলাম। লাইভ কেস স্টাডি আপনাদেরকে দেখালাম। কয়েকটা পয়েন্ট যেটা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে, ক্লায়েন্ট এই যে ফেসবুকে আমাকে কাজটা দিল, কেন দিয়েছে। প্রথমত আমি যদি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাই, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার পার্সোনাল অ্যাকাউন্ট। প্রথম জিনিস আপনাদের যেটা দেখতে পারেন সেটা হচ্ছে প্রোফাইল পিকচার প্রফেশনাল। আমি কিন্তু কোনো রেস্টুরেন্টে বসে, ঠিক আছে, চোখে চশমা, এরপরে আর কি কি আছে ওই যে আজকালকার আর কি, মানে কুল ডিউডস যেগুলো আছে, কুল পোলাপান যেই ছবিগুলো দেয় ফেসবুকে, ওই ধরনের কোনো ছবি আমি এখানে দেই নাই। হাতে কোনো বার্গার টার্গার নিয়ে ছবি দেই নেই। প্রফেশনাল একটা ছবি রেখেছি আমি এদিকে ফেসবুক প্রোফাইলে। আপনারাও চেষ্টা করবেন আপনার ছবিটা, আপনার ইমেজটা যাতে প্রফেশনাল হয়, যাতে মানুষ যাতে ভরসা করে আপনার ওপরে। আপনি এখানে কখন আসলে ফ্যান্সি ছবি দিতে পারেন, যখন আপনার ফ্যান্সি কিছু ছবি দেওয়ার অ্যাটলিস্ট অ্যাবিলিটি আছে। যখন আপনি মিলিনিয়ার, তখন অ্যাটলিস্ট যদি ফ্যান্সি এদিকে ছবি দেন তাও মানায়, যে আপনার একটা ল্যাম্বরগিনি আছে, আপনার একটা মার্সিডিস আছে, ওগুলোর সাথে ছবি দিচ্ছেন ফ্যান্সি, ওইটা স্টিল প্রফেশনাল। কারণ মার্সিডিস কিন্তু আপনার এমনি এমনি আসা নাই, তখন ক্লায়েন্টরা বুঝবে যে না, আপনি প্রফেশনাল একজন, মার্সিডিস কিনেছেন আপনি। বা আপনার নিজের একটা প্লেন, প্রাইভেট জেট আছে, আপনি প্লেনে, নিজের প্লেনে বসে একটা যদি ফ্যান্সি ছবি দেন, ক্লায়েন্ট এটাও বুঝবে যে আপনি নিজের প্লেন আছে, মানে আপনি প্রফেশনাল মানুষজন, বিজনেস করেই আসলে, সার্ভিস বা প্রোডাক্ট সেল করেই আসলে ওই প্লেনটা কিনেছেন। বাট রেস্টুরেন্টে বসে বা ওই পার্কের বেঞ্চের ওপর বসে ঘাস ঘুষ নিয়ে যদি ছবি দেন, জিনিসটা একটুও প্রফেশনাল না, এটা কইরেন না প্লিজ। আই রিকোয়েস্ট ইউ গাইজ, প্রফেশনাল ছবি দেন, ফেসবুকটাকে সুন্দরভাবে সাজান, কারণ এইটাই হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রথমে দেখবে। ক্লায়েন্ট কি আমাকে শুধু শুধু কাজ দিয়েছে, ক্লায়েন্ট আমার প্রোফাইল অবশ্যই দেখেছে। আমি নিজেও তো ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে দেখেছি। দেখেন তো ক্লায়েন্টের ছবির মধ্যে কি কোনো উল্টাপাল্টা জিনিস দেখছেন আপনি? আপনারাই দেখেন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের এই ফেসবুক প্রোফাইল। কিছু দেখছেন এই প্রোফাইল, মানে এই প্রোফাইলটার মধ্যে আপনারা কোনো কিছু দেখছেন যে এটা আর কি ফ্যান্সি রেস্টুরেন্ট, বার্গার, কোনো এই ধরনের কিছু ঘাস পাতা কিছু আশেপাশে তার ছবিতে? প্রফেশনাল একটা ছবি, বাট অ্যাটলিস্ট প্রফেশনাল না হলে স্ট্যান্ডার্ড একটা ছবি, কোনো ফ্যান্সি জিনিসপাতি এখানে নাই। ক্লায়েন্টেরও নাই, আমারও নাই। আমি যেরকম ক্লায়েন্টের প্রোফাইল দেখেছি, ক্লায়েন্টও এসে আমার প্রোফাইল দেখেছে। ক্লায়েন্টের এখানে কোনো বায়ো নাই, বাট আমি যেটা বায়ো দিয়েছি দেখেন, হাসলিং, গ্রোয়িং অ্যান্ড লার্নিং 1% সামথিং নিউ এভরিডে। এটার মানে কি? হাসলিং মানে হচ্ছে অন্টারপ্রেনার্সরা বা বিজনেসম্যানরা যখন কষ্ট করে বা ফিগার আউট করে টাকা কামানোর ওয়ে, খুঁজতে থাকে জায়গায় জায়গায় কি করা যায়, নিজের বিজনেস নিজের দাঁড়া করায়, বুটস্ট্র্যাপ করে, এই টোটাল প্রসেসগুলোকে বলে হাসলিং। গ্রোয়িং মানে আমি প্রতিদিন বাড়ার চেষ্টা করছি। অ্যান্ড লার্নিং 1% সামথিং নিউ এভরিডে, প্রতিদিন নতুন 1% হলেও আমি নতুন কিছু শেখার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার বায়ো। নিচে কি লেখা? লঞ্চ ক্যাম্পেইনস, অপটিমাইজ, স্কেল, রিপিট। মানে পেইড ক্যাম্পেইনের কথা বলছি আমি। ক্যাম্পেইন লঞ্চ করো, অপটিমাইজ করো, স্কেল করো, সেম প্রসেস আবার রিপিট করো। টোটাল প্রফেশনাল একটা বায়ো।
এখন আপনার বায়োর ভিতর যদি থাকে, প্রথমত আপনার ভুল কি? আপনার ভুল হচ্ছে আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচার ওইটার মধ্যে দিলেন কি আপনার একটা পার্কে গিয়ে, পার্কের ওপরে ঘাস টাস দিয়ে বেঞ্চের ওপর বসে, বা ওই যে কিছু ছবি প্যাটার্ন আমি দেখি ফলো করি জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার কুল ডিউডসগুলো রাস্তার মাঝখানে বসে সুন্দর ফটোগ্রাফি করে, রাস্তার ওপরে বসেই আশপাশ দিয়ে গাড়ি গুড়ি যায়, কিন্তু ওইটাই হচ্ছে ফটোগ্রাফি সুন্দর। এই ধরনের ছবি টবি দিবেন না আপনারা, এটা হচ্ছে আপনার প্রথম ভুল, যেটা আপনারা জানি না কতটুকু করেন। প্রফেশনাল রাখবেন ফেসবুক। ফেসবুক আসলে দুই দুই ধরনের মানুষ ইউজ করে। প্রথমটা হচ্ছে বন্ধু বান্ধবদের ইমপ্রেস করার জন্য, মেয়ে ইমপ্রেস করার জন্য। আর আরেক ধরনের মানুষ ইউজ করে, ওইটা হচ্ছে আমরা, যারা হচ্ছে এখান থেকে কাজ নেওয়ার চেষ্টা করি। এই ফেসবুক যদি না থাকে আমার, তাহলে আমার বাড়ির খাওয়া দাওয়া চলবে না, কারণ এখান থেকেই ক্লায়েন্ট পাই আমি, এখান থেকেই সব ক্লায়েন্ট নিয়ে আসার চেষ্টা করি আমি। আর বায়োতে অবশ্যই ওই যে যেটা থাকে টিপিক্যাল, মার হোটেলে ঘুমাই বাপের হোটেলে ভাত খাই, না, মার হোটেলে ভাত খাই বাপের হোটেলে ঘুমাই, এই ধরনের জিনিসপাতি বায়োটাও দিয়েন না। প্রফেশনাল বায়ো দেন, আপনার কাজ রিলেটেড বায়ো দেন। আপনি কি বেসিক্যালি, আপনি কি পারেন, আপনি কি করেন, এই যে প্রতিদিন নতুন 1% নতুন কিছু শেখার চেষ্টা করি, এই ধরনের জিনিসপাতি দেন। রাইট? এখানে ওই যে আপনি বুঝতেছেন যে বায়োগুলো কি থাকে ফেসবুক প্রোফাইলে, অথচ তারা আবার ফেসবুকে কাজ চায়। কি বায়ো দেয়, আমি আমার মতো, আমি একা, এই ধরনের জিনিসপাতি, দুনিয়ায় আমি একা, আমার অনেক কষ্ট, এই ধরনের বায়ো দেয়। এগুলা দিয়ে ক্লায়েন্ট হবে না, বিদেশের ক্লায়েন্ট পাবেন না এগুলা দিয়ে। অ্যাকাউন্টটা প্রফেশনাল করেন, অ্যাকাউন্টটাকে সুন্দর করেন, অ্যাকাউন্টটা প্রফেশনাল করেন, যাতে একজন যদি আসে আপনার অ্যাকাউন্টে, অ্যাটলিস্ট এই যে আপনি যদি আমার ছবি দেখেন, আপনি আমার লাস্ট কয়েকটা ছবি যদি দেখেন, জুনের 3 তারিখে একটা পোস্ট করেছিলাম, প্রফেশনাল ছবি, ল্যাপটপ, শার্ট প্যান্ট পরা, কোনো ফ্যান্সি জিনিসপাতি নাই, প্রফেশনাল ছবি। এটা আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছিলাম, সেটাও প্রফেশনাল। এর আগে আমার কাজ রিলেটেডই কিছু দিয়েছিলাম, এটা একটা পোস্ট দিয়েছিলাম, আই ফিল আনকমফোর্টেবল, আই নট রিচ কিডস, তাও দেখেন 2020 অক্টোবর 21 2020-এ দিয়েছিলাম। আবার কাজ রিলেটেড জিনিসপাতি দিয়েছিলাম। আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, বার্থডের দিন আমাকে উইশ করা হয়েছিল এইটা, আর আমার সার্টিফিকেট হচ্ছে, সার্টিফিকেট কই গেল, আচ্ছা সার্টিফিকেট ভুলে গিয়েছি, নাই মনে হয়, কোনো কারণে ডিলিট হয়ে গেছে সার্টিফিকেট। বাট কী বোঝাতে চাচ্ছি না, এটা আই হোপ বুঝে গেছেন যে ফেসবুক প্রোফাইলটা কীরকম হওয়া উচিত, অ্যাটলিস্ট যাতে কাজগুলো আপনারা পান। তো এই ভিডিওর জন্য এতটুকুই ছিল। কেস স্টাডি আশা করি আপনাদের ভালো লেগেছে, টোটাল কোর্সটাও আপনাদের আশা করি ভালো লাগছে এই পর্যন্ত যা যা দেখেছেন আপনারা কোর্সে। আই হোপ আপনারা কিছু ভ্যালু পাচ্ছেন এই কোর্সটা থেকে, আর আপনারা নিজেরাও আসলে এই কোর্সটা শেষ করার পর নিজেরাও ক্লায়েন্ট খুঁজে পাবেন, নিজেরাও কাজ করবেন। অ্যাটলিস্ট সবাই সাকসেসফুল হই আমরা, যাতে ফ্যামিলি ভালোভাবে চলে আমাদের। এতটুকুই আমার আসলে বলার ছিল এই ভিডিওর জন্য। তো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, কোর্সের নেক্সট পরবর্তী ভিডিওতেই আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর বাকি লাইভ ট্রেনিং তো উইকলি আছেই, ওদিকে চলে আসবেন। কোনো প্রশ্ন থাকলে, এই কেস স্টাডি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, যেই সপ্তাহে আপনি এটা দেখছেন ওই সপ্তাহের শনিবারই আপনারা পেয়ে যাবেন একটা লাইভ আমাদের সাথে, আমার সাথে একটা লাইভে জয়েন করতে পারবেন আপনারা। সো ওই লাইভে যদি কোনো কোয়েশ্চেন থাকে এই কেস স্টাডি রিলেটেড, সেই লাইভে করেন। সো টাটা বাই, নেক্সট ভিডিওতে কথা হচ্ছে।